সকলকে স্বাগত স্বনির্ভর প্রশিক্ষণ চ্যানেলে। আজকে যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করব বা আমরা লিখব সেটা হচ্ছে ডিসিবি। এটা অনেকেরই শেখার ইচ্ছা আছে বা আমাকে অনেকে ফোন করেও বলেছে এটা নিয়ে ভিডিও করতে। তো সেই জন্যই আজকে এই খাতাটা আমি আপনাদেরকে করাবো। ডিমান্ড, কালেকশন অ্যান্ড ব্যালেন্স। এখানে ঋণের পাওনা, আদায়, খেলাপি এবং বাকি ঋণের খাতা, এই খাতার মধ্যে আমাদের লিখতে হবে। এটা সঙ্গ সমবায় একটা রেজিস্টার খাতা, খুব ইম্পর্টেন্ট একটা রেজিস্টার খাতা। আমি ওখান থেকে এটা জেরক্স করে নিয়ে এসেছি আপনাদের বোঝার জন্য। এই সেম ছকগুলো আপনারা যারা সঙ্গীত দিদি আছেন বা যারা ট্রেনার দিদি আছেন প্রত্যেকে খাতার মধ্যে এই সেম ছকটা পাবেন। তো চলুন আমরা এই খাতাটা শুরু করি। তো এই খাতাটা শেখার আগে আমাদেরকে ঋণ খাতাটা পুরো আপডেট রাখতে হবে, কারণ ঋণ খাতা দেখেই আমরা এটা করব। তো আমরা একটু ঋণ খাতাটা শিখে নিই, ডিটেলসে যাব না, একটু আমরা দেখে নেব, তবে আমরা এটাতে আসতে পারবো। তো ঋণ খাতায় দেখবেন দুটো পাতা নিয়ে একটা পাতা, বাঁ দিকে থাকে ঋণের বিতরণের বিবরণ। ঋণ বিতরণের বিবরণ এটা আপনি বাঁ দিকে পাবেন খাতার, আর ডান দিকে পাবেন ঋণ পরিশোধের বিবরণ। তো প্রথম আমরা ঋণ বিতরণের বিবরণটা একটু দেখে নিই। এখানে আছে প্রথমেই ঋণ অ্যাকাউন্ট নাম্বার, আপনাকে যে দলকে ঋণ দিচ্ছেন, সংঘ সমবায় যেরকম ব্যাংক ঋণ দিলে একটা ঋণের অ্যাকাউন্ট নাম্বার থাকে, সংঘ সমবায় যখন ঋণ দেয় তার ফান্ড থেকে, সংঘের ফান্ড থেকে বা সিআইএফ থেকে, বিভিন্ন তহবিল থেকে, তখন ওই দলের একটা ঋণ অ্যাকাউন্ট নাম্বার দেবে। ধরে নিন সংঘ সমবায়ে আমার দল প্রথম ঋণ নিচ্ছে, তাহলে এখানে ঋণ নাম্বার হতে পারে 001, আর হয়তো ঋণ নিচ্ছে এই 23-24 সালে নিয়েছে, তাহলে এখানে আমরা 23-24, এইভাবে আপনি একটা ঋণ অ্যাকাউন্ট বানাতে পারেন। পরের যে ঋণ নেবে যে দল তাকে 002, তারপরে 003 হতে পারে, তখন সালটা আবার 24-25 হয়ে যাবে। তো যেরকম হবে এরকম বোঝার জন্য যে সেই বছরে আপনার কতগুলো দল ঋণ নিয়েছে ওটা আপনি এই অ্যাকাউন্ট দেখে আরও বুঝতে পারবেন। তো এইভাবে সংঘ সমবায় অ্যাকাউন্ট বানাতে পারে, অন্যভাবেও বানাতে পারে। এরপর আসছে মেম্বারশিপ নম্বর, সদস্য নাম্বার। আমার যেরকম সংঘ সমবায় সদস্য নাম্বার হচ্ছে 1, বা এটা অনেক সময় শুধু 1ও লেখে, তাহলে এরকম 1 দেবেন। নেম অফ দ্য ঋণ গ্রহীত, এসএজি, ঋণ গ্রহীতা, যে দলটা ঋণ নিচ্ছে তার নাম। তাহলে এখানে আমি একটা দলের নাম দিলাম সোনার তরী। সোনার তরী স্বনির্ভর দল। এখানে দেখুন ডেট অফ ডিসবার্সমেন্ট ডেট, আপনি বিবরণের তারিখটা আপনি কি দেবেন, কবে আমি ঋণটা ডিসবার্স করছি। তাহলে ধরে নিলাম মার্চের 4 তারিখে আমি ঋণটা ডিসবার্স করছি। তো মার্চের 4 তারিখে যদি ঋণটা ডিসবার্স করি, এখানে আছে টাকা প্রদানের ভাউচার নাম্বার, যেটা ভাউচার নাম্বার হবে সেটা আপনাকে এখানে লিখতে হবে। এখানে বলছি দেখুন একটা স্ক্রল নাম্বারটা কি, এই স্ক্রল নাম্বারটা বোঝার জন্য আমি একটা করে রেখেছি, এটা দেখুন। স্ক্রল নাম্বার বলতে বোঝাচ্ছে যখন আমরা কোনো সরকারি বা ব্যাংকিং আর্থিক ব্যবস্থার একটি নির্দিষ্ট লেনদেনের রেকর্ড নাম্বার, স্ক্রল নাম্বার হল এটা। আপনারা যদি ভুলে যান তার জন্য আমি এটা আবার নোট করে রেখেছি, আপনারা এখান থেকে নিজেদের খাতায় নোট করে নিতে পারবেন। এটা অনেক দিদি প্রশ্ন করে স্ক্রল নাম্বারটা কি। এটা হচ্ছে সরকারি বা ব্যাংকিং আর্থিক ব্যবস্থা একটি নির্দিষ্ট লেনদেনের রেকর্ড নম্বর। এটা একটা নাম্বার যা সেই প্রেমের সংক্রান্ত সকল তথ্য স্ক্রল বা লিস্ট আকারে রাখা হয়। সাধারণভাবে এর মানে হচ্ছে
এটি একটি ক্রমিক নাম্বার বা রেফারেন্স নম্বর। এখানে বোঝানো হয় কোন তারিখে কোন ভাউচার বা চেক নাম্বারে কার পক্ষে কত টাকা জমা বা পরিশোধ হলো এবং সেই লেনদেনটি কোন ব্যাংক বা ট্রেজারিতে নথিভুক্ত হলো। উদাহরণ ধরুন, আপনি একটা নাম্বার দিলেন 120-25 বা 1-25, এটা যেমন 1-25 দিতে পারেন, মানে আমার ঋণটা এই 25 সালে 1 তারিখে হয়েছে এবং 25 সাল, এইভাবে আপনি একটা নাম্বার দিতে পারেন। এটাই হচ্ছে স্ক্রল নাম্বার। এটা আমি একটু রাখছি স্ক্রিনে, আপনারা পারলে স্ক্রিনশট নিয়ে নিজেদের খাতায় লিখে নেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে দেখুন স্ক্রল নাম্বারটা আমরা দেব, যেটা আমরা বুঝলাম। তারপর হচ্ছে ঋণের পরিমাণ টাকায়, কত টাকা ঋণ নিচ্ছে, মানে ওই দল কত টাকা ঋণ নিচ্ছে। ধরে নিলাম 50,000 টাকা ওই দল ঋণ নিচ্ছে। মাসিক কিস্তির সংখ্যা, দল কটা কিস্তিতে এই টাকাটা শোধ করবে। ধরে নিলাম 20 বা 10 যদি ধরি 10টি কিস্তি। মাসিক কিস্তির পরিমাণ টাকায় যদি 10টা কিস্তিতে শোধ করে তাহলে কত টাকা করে মাস শেষে দেবে। 5,000 টাকা করে দেবে। কিস্তি শুরুর মাস, যদি 3-এ ঋণ নিয়েছে তাহলে কিস্তির শুরুর মাস কী হবে? এপ্রিল হবে। এখানে লিখতে হবে এপ্রিল 2025। কিস্তির শেষের মাস, এবার আপনাদেরকে একটু গুনতে হবে যে কিস্তির শুরু যদি এপ্রিল হয়, শেষ কবে হচ্ছে। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। তাহলে জানুয়ারি 26 আপনার কিস্তিটা শেষ হচ্ছে। তাহলে এখানে লিখতে হবে কিস্তির শেষের মাস হচ্ছে এবার এই জায়গাটা সবসময় হবে 6%, কারণ মিশন থেকে বলেই দিয়েছে সিআর থেকে যদি ঋণ দেওয়া হয় 6%-এর বেশি সুদ নেওয়া যাবে না। তো এটা সকল দিদিদেরাও জেনে রাখবেন যে 6%-এর বেশি আপনারা সুদ দেব না। তারপরে এখানে কোষাধ্যক্ষ যিনি আছেন আর সেক্রেটারি যিনি আছেন ওনার সাইন হবে। এইটা হচ্ছে আমার ঋণ বিতরণের বিবরণ। আশা করছি সবাই এটা বুঝতে পারছেন। এরপর আমরা চলে যাব ঋণ পরিশোধের বিবরণে কী আছে। ওইখানে একইভাবে আমরা যে দল ঋণ নিল সোনার তরী, ওই দলের ঠিকানাটা এখানে লিখব। ওই দলের উপোস ঠিকানাটা ধরে নিলাম এখানে রাজবাঁধ, কাঁকসা, পশ্চিম বর্ধমান। উপসংঘের নাম এটা একটা ধরে নিলাম নতুন সূচনা উপসংঘ। আর এখানে দলের নামটাও আমি ব্র্যাকেটে দিয়ে দেবো একবার। কি দলের নাম ছিল? সোনার তরী। ঠিক আছে, এবার দেখুন এখানে এই ঘরগুলো আপনাদেরকে একটু ক্লিয়ারলি বুঝতে হবে। এইটা যদি আপনি ভুল করেন, ঠিক না আসে, তাহলে কিন্তু আপনার ডিসিবি খাতা ঠিকঠাক হবে না। তো এই জায়গাটা আপনাদেরকে পুরো সুন্দর করে বুঝতে হবে। প্রথমে আমরা কিস্তি শুরু করছি কি মাসে? এপ্রিল মাস থেকে। তাহলে আমি ধরে নিলাম ওই দিদি নিয়ে এসছে 4 তারিখে একটা ঋণ। 4/4/25 কিস্তি পাওনা আসল। দিদি কত করে দেওয়ার কথা ছিল? 5,000 টাকা করে। তাহলে আসলে এখানে দেখুন বারবার বলেছে পাওনা, ডিমান্ড। তো ডিমান্ড এই মাসে কত? আসলে হচ্ছে 5,000। সুদের ডিমান্ড কত? না, আগের মাসে 4 তারিখে ঋণ হয়েছিল আর এই মাসে 4 তারিখে সে দিতে এসছে। তাহলে মাঝখানে ওই যে যতগুলো দিন মাস হিসাবে কিন্তু সুদ কাউন্ট আমরা করব না, আমরা করব দিন হিসাবে কাউন্ট। তাহলে আগের মাসে 4 তারিখ থেকে এই মাসে 3 তারিখ পর্যন্ত আপনাকে দিনটা গুনতে হবে। ঠিক আছে, তো এই আগের মাসের 4 তারিখ
আমরা একটু গুনে নিই। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, মার্চ হচ্ছে 31, 1, 2, 3, তাহলে আপনার হলো 31টা দিন। এই 31টা দিনের সুদ আপনাকে বের করতে হবে। এই মাসে যখন আমি 4 তারিখে টাকাটা দিতে এসেছি, সেই মাসে আমি 4 তারিখটা ধরবো না, এটা আমি পরের মাসে কাউন্ট করে নেব, ঠিক আছে? তাহলে 31 দিনের সুদ আমি কিভাবে বের করব ওটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। খুব সহজ একটা উপায়। ক্যালকুলেটর বের করবেন। এখানে আমরা আসল টাকাটা দেব। কত টাকা আসল আছে? 50,000। সবসময় আসলের ওপরে সুদ হবে। 50,000 ইন্টু করব আপনার দিন সংখ্যাটা, কত দিন? 31 দিন, ইন্টু করব 6, মানে সুদের পার্সেন্টটা, ঠিক আছে? যেহেতু আমরা বছরে 6% সুদ নিচ্ছি, তাই আমরা ভাজিত 365, এর সাথে কি গুণ করব? 100 গুণ। 100 গুণ মানে এর পিছনে দুটো শূন্য দিয়ে দেবেন। এটা হচ্ছে আপনার সুদ। তাহলে কত সুদ বেরোলো দেখুন, আসল গুণিত দিন সংখ্যা গুণিত পার্সেন্টেজ ভাজিত 365-র সাথে দুটো শূন্য দেবেন, মানে 100 গুণ, যেহেতু আমরা শতকরা হিসাবে বার করছি। তাহলে সুদ বেরোলো দেখুন কত? 254.79। যখনই পয়েন্টের পর 7 বা মানে 5-এর পর হবে বা 5 হবে, 5-এর বেশি হবে, তখনই আমরা 1 টাকা এখানে ধরে নেব। তাহলে এখানে আমার সুদ হলো কত? 254, আর 1 টাকা হচ্ছে 255 টাকা। এখানে জরিমানা কিছু নিচ্ছি না। কিস্তি আদায়, এটা ছিল আমার পাওয়ার কথা, কিছু পাওনা, যা পাওয়ার কথা এর মধ্যে কত দিল, কত বাকি থাকলো, যা দেবে, এটা আমরা এই কলমটাতে লিখব। পাওয়ার কথা আমার যাই হোক, দিল কত আমাকে দেখতে হবে, আর কবে দিতে এসছে সেটা দেখব। আমি 4 তারিখে হিসাব করলাম, এটা দাঁড়ালো, ও হয়তো দিতে এসছে 30 তারিখে, তাহলে কিন্তু তখন আমার এই সুদের ইয়েটা 31 আর থাকবে না, তখন কিন্তু সুদের হিসাবটা আরও বাড়বে। দিদিকে বলে সেই মতো সুদের হিসাবটা নিতে হবে। বা এই ডেটের হিসাবে 31 দিনের সুদ নিয়ে নেবেন, দিদিকে সেটা বলে দেবেন যে আমি কিন্তু 31 দিনে নিলাম, 4 তারিখ পর্যন্ত, এর পরের সুদটা সামনের মাসে কাউন্ট করব। তো 4 তারিখে আমি সুদ কাউন্ট করেছি 255 টাকা, তাহলে ধরে নিলাম দিদি 4 তারিখে এই টাকাটা দিয়ে দিচ্ছে। যদি 4 তারিখে দিয়ে দেয়, 4/4/25, রিসিভ নাম্বারটা এখানে লিখব, প্রিন্সিপাল আসল, কত টাকা আসলে নিয়ে এসছে, যা দেওয়ার কথা দিদি সব দিয়ে দিয়েছে। সুদ কত টাকা নিয়ে এসছে? 255 টাকা নিয়ে এসছে। তাহলে জরিমানা কিছু দেয়নি, 255। এবার দেখব দিদি, দেখুন দেওয়ার কথা ছিল আসলে 5,000, 5,000 দিয়ে দিয়েছে, সুদে 255 দিয়ে দিয়েছে। তাহলে দিদির কি কিছু খেলাপি হলো? এই যে এই ঘরটা আমাকে খুব ভালো করে দেখতে হবে, দিদির কোনো খেলাপি হয়নি, তাহলে আমি এই ঘরটা ড্যাশ দিয়ে দেবো। তাহলে অবশিষ্ট কত থাকলো? 50,000 নিয়েছিল, 5,000 টাকা দিল, আসল বাকি থাকলো আমার এখানে 45,000 টাকা। সুদ বাকি কিচ্ছু রাখলো না, বা এখানটাতে হবে সংঘ কোঅর্ডিনেটর বা সংঘের যে কোষাধ্যক্ষ আছেন ওনার সাইন। এটা চলে গেল আমার মার্চ। এরপর আমি চলে যাব পরের মাসের এপ্রিল। এপ্রিলে সেম আমি 4 তারিখের হিসাব করছি। আপনারা অন্য ডেটেও করতে পারেন, কিন্তু দিন সংখ্যাটা ঠিক করবেন, তাহলেই হবে। এই মাসেও সেম, কত টাকা দেওয়ার কথা? 5,000 টাকা দেওয়ার কথা। আর সুদ আমি এ মাসেও হিসাব করতে হবে, একইভাবে আগের মাসের 4 তারিখটা ধরে নেব, সেভাবে কাউন্ট করব। মেতে হচ্ছে আপনার 30 তারিখ, তাই এখানে হবে 30 দিনের সুদ। হ্যাঁ, তাহলে 30 দিনের সুদ হলে আমাকে ওইভাবে বের করতে হবে। আর একবার দেখিয়ে দিই আপনাদেরকে সুদ বের করাটা। সেম, এটা 45,000 আর থাকবে না, এখানে 50,000 থাকবে না, এখানে হবে 45,000 আসল, যা আসল পড়ে আছে তার উপরে সুদ হবে গণিত দিন সংখ্যা গণিত 6% ভাজিত 365-র সাথে 100 গুণা। তাহলে কত হলো দেখুন, 221.9। এই যে 9 হয়েছে মানে 5-এর বেশি,
5 বা 5-এর বেশি, তাহলে আমার এখানে হয়ে যাবে 222 টাকা। এখানে করলাম আমি 222 টাকা। এই মাসে আমি দেখে নিলাম দিদি হয়তো কোনো কারণে টাকাটা দিতে পারেনি। ঠিক আছে, দিদি যদি টাকাটা না দিতে পারে তাহলে আমাকে কি করতে হবে? বলতে হবে সুদ দিয়ে যাও। ধরে নিলাম দিদিকে বলে দিদি সুদটা দিতে এসেছে, সুদ নিয়ে এসেছে, তাহলে 4/5/25 তারিখে হিসেব নাম্বারটা দেব, দিদি আসলে আনতে পারেনি, শুধু সুদ নিয়ে এসছে, তাহলে জরিমানা যদি সঙ্গ নেবে, বেশিরভাগ সঙ্গই নেয় না, যেটা করবেন সেটা এই ঘরটা লিখবেন। খেলাপি তাহলে কি হলো? দিদি আসলটা ফাঁকা রেখেছে, এই ঘরটা দেখব। আসল ফাঁকা রেখেছে মানেই খেলাপি আসলের ঘরে হয়ে গেছে 5,000 টাকা। কোনো সুদের খেলাপি হয়নি, কারণ এই যে দিয়ে দিয়েছে, তাহলে সুদের খেলাপি কিচ্ছু হয়নি। 222 টাকা, সরি, সুদের খেলাপি হয়নি, তো এখানে আমি আর লিখব না, জরিমানা নেই। তাহলে দিদির দেওয়া আসল ছিল 35,000, যেহেতু কিচ্ছু দেয়নি তাই আসলে এখানে 45,000ই রয়ে গেল। পরের মাসে আর একটা কলম দেখিয়ে দিচ্ছি একটু অন্যরকম আপনাদের বোঝার সুবিধার জন্য। 4/6/25 তারিখে এই মাসে দিদির দেওয়ার কথা কত? কারণ এই মাসের ডিমান্ড হচ্ছে 5,000 আর আগের খেলাপি আছে 5,000, তাহলে এই মাসে ডিমান্ড চলে আসবে 10,000 টাকা। সুদ যেহেতু ওটা মে মাসে সুদ কাউন্ট করব, তাহলে আমার আবার 31 দিন, তাহলে 31 দিনের সুদ হবে এই যে আপনার 222 হয়েছে, এর থেকে একটু বেশি হবে, 35,222। এইখানে আমি 31 করে দিই। এই দেখুন 229, কেন কি পয়েন্টের পর 3 আছে, মানে আমি এটা 1 টাকা নিতে পারবো না। হ্যাঁ, তাহলে 229 টাকা। এইভাবে আপনারা ক্যালকুলেটারে করবেন, দেখবেন একটুও আপনাদের ভুল হবে না, না দল ঠকবে না সংখ্য ঠকবে। এভাবে করবেন, সুন্দর হিসাব হবে। এই মাসে ধরে নিলাম দিদি শুধুমাত্র 10,000 টাকা নিয়ে এসছে, তাহলে আপনি কি করবেন? দিদি 10,000 টাকা নিয়ে এসছে, তাহলে 4/6/25 তারিখে দিদি কত নিয়ে এসছে? 10,000। তাহলে সবার আগে আমাকে কি করতে হবে? 10,000 থেকে 229 টাকা নিয়ে নিতে হবে, কারণ আমাকে সুদটা আগে নিয়ে নিতে হবে। ঠিক আছে, -229, এই যে সুদটা আমি নিয়ে নিলাম, তাহলে এখানে সুদ নিয়ে নিলাম আমি আগেই 229 টাকা, আর আসলে কত ফেলবো? 1 টাকাটা দিদিকে দিয়ে দেবো আপনাদের হিসাবের সুবিধার জন্য, এইটা নিয়ে নেবেন 9,770 টাকা। আবার আপনি নিতেও পারেন 1 টাকা, কিন্তু পরে সুদের হিসাব করতে একটু সমস্যা হবে, লাস্টে শূন্য রাখলেই আপনাদের জন্য ভালো। ঠিক আছে, এই যে তাহলে এখানে জরিমানা নেই, খেলাপি এই মাসে হয়েছে। বলুন তো কত টাকা দেওয়ার কথা ছিল? 10,000, দিয়েছে কত? 9,770। তাহলে কত খেলাপি হলো? দেখবেন 230 টাকায় খেলাপি হবে। 10,000 মাইনাস 9,770 টাকা, 230 টাকা খেলাপি। মানে 1 টাকাও যদি খেলাপি হয় সেটাও কিন্তু আমরা এই ঘরে লিখব। কিসের খেলাপি হয়েছে? আসলের খেলাপি, সুদের খেলাপি হয়নি, জরিমানা নেই। তাহলে ছিল আমার 45,000 টাকা। আপনি সব সময় এরকম অঙ্ক কষে করবেন, কোনো সমস্যা 1 টাকার হলেও আমি ক্যালকুলেটারে করলে কি আমার পরিষ্কার থাকবে। 45,000 টাকা ছিল, আমার দিল এই মাসে 9,770 টাকা, থাকলো কত? 35,230 টাকা। ঠিক আছে, এইভাবে আমরা করব। এইভাবে যা দেবে প্রত্যেক মাসে আমি মাস টু মাস এখানে তুলে তুলে যাব। প্রত্যেকটা মাসও ধরে নিলাম আসেনি,
তাহলে পরের মাসও আমি তুলতে থাকবো। এইভাবে না তুললে যদি আমি এখানে গ্যাপ রাখি ডিমান্ড কিন্তু ডিসিবি খাতা কিন্তু আপনি সারতে পারবেন না। এই মাস পরের মাসে ধরুন দিদি আসেই নি, তাহলে আমাকে এইভাবেই করতে হবে। 4, 7, 25 ডিমান্ড কত হবে? 5,000 টাকা। আর এই যে যেটা খেলাপি তাহলে হচ্ছে 5,230 টাকা। এটা হচ্ছে আপনার এই মাসের পাওনা। ঠিক আছে, অসুবিধা হচ্ছে ফোনটা ধরতে। সুদের খেলাপি সুদটা আমি যেভাবে বললাম ওইভাবে বের করব। এ মাসে হবে আপনার 31 দিনের সুদ, তাহলে সেম ওইভাবে বের করব। আসল কত পড়ে আছে? আসল পড়ে আছে দেখুন 35230 গুণ 31 গুণ 6 ভাজিত 365 গুণ 100, তাহলে কত হলো? 179.5। তাহলে এটা 180। এই ডেটে 4, 7 দিদি আসেইনি, তাহলে পরিশোধের এই ঘরগুলো আমি ফাঁকা করে দেবো। খেলাপি কত হলো? যা দেওয়ার কথা ছিল পুরোটাই খেলাপি, কিচ্ছু দেয়নি, সুদটাও খেলাপি হয়েছে। তাহলে অবশিষ্ট কত থাকবে? কিছু যেহেতু দেয়নি, ওইটা আসলে বাকি থাকলো, সুদ বাকি থাকলো 180 টাকা। এইভাবে আপনাদেরকে করতে হবে। এটা শুধুমাত্র একটা দলের জন্য, সোনারতরী দলের জন্য। এইভাবে আপনার দেখবেন খাতাতে থাকে, খাতার বাঁ দিকে এটা আর ডান দিকে এটা, এরকম দেখবেন খাতাতে থাকে। তো এইভাবে অনেক সময় অনেক সংঘ সমবায় গিয়ে দেখেছি তাড়াহুড়োর মধ্যে কি করে, এই ঘরগুলো পূরণ করে না, শুধু কালেকশানেরটা লিখে দেয়, কি কালেকশান হলো। কিন্তু ওটা করলে আপনাদের হবে না, ওর সাথে আপনাদেরকে দিক না দিক কলম এই যে দিয়েছে ওপরে কিছু ভেবে চিনতে দিয়েছে, এগুলো কিন্তু অনেক কারণ আছে দেওয়ার, তো আপনাদেরকে কলম পূরণ করতে হবে। ঠিক আছে, এইভাবে আমি ঋণটা করব। এবার আমি দেখাবো এই ঋণ থেকে কিভাবে আমি ডিসিবি খাতাটা সারবো। ধরে নিলাম এটা হচ্ছে এপ্রিল, হ্যাঁ এপ্রিলের আমি ডিসিবি খাতাটা সারবো। যে ডিসিবিটা আমি একটা জেরক্স করে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তাহলে আমি এখানে দেখুন ডিসিবি খাতার শুরুতেই আছে মাসের নাম, হ্যাঁ। তো এখানে মাসের নামটা কোন মাসের ডিসিবি করব বললাম? এপ্রিল। উপসর্গ, এখানেও উপসর্গের মাসের নামটা দেবে। উপসর্গ ধরে অনেক সময় ডিসিবি খাতা সারে, তার জন্য এখানে উপসর্গ মাসের নাম লিখেছে। তো আমাদের উপসর্গে ডিসিবি খাতা নেই, আমরা সংঘ সমবায়েরই সারি। ঠিক আছে, আর আর্থিক বছরটা দেবেন যে 25, তার মানে এটা হচ্ছে 25-26, হ্যাঁ, আর্থিক বছর হচ্ছে 25-26। এখানে ঋণ অ্যাকাউন্ট নাম্বার, তো আমি ঋণ অ্যাকাউন্ট নাম্বার কী ছিল সোনারতরী দলের? 001। সবসময় ঋণ খাতা নিয়ে আমরা এই খাতাটা কিন্তু সারবো, তবে কিন্তু আপনার সুবিধা হবে বুঝতে। সোনারতরী দলে দেখুন 001, এখানে যা অ্যাকাউন্ট নাম্বার ছিল সেটা আমি এখানে লিখব। 001 2023-24, এটা হচ্ছে ঋণ অ্যাকাউন্ট নাম্বার। দলের নাম কি? সোনারতরী। উপসর্গের নাম ছিল নতুন সূচনা। যা আপনাদের থাকবে সেগুলো আপনারা লিখবেন, এটা আমি বোঝানোর জন্য করছি। এখানে দেখুন আগের মাসের খেলাপি সুদ সমেত, এখানে লিখেছে সুদ সমেত। আপনারা কি করবেন? ডিসিবি খাতাতে সুদ সমেত করবেন না, যেহেতু ঋণ খাতায় আমার আলাদা আলাদা আছে, ডিসিবি খাতাতেও আপনি আলাদা আলাদা করবেন। তাহলে এখানে কি করব? নতুন যে খাতা আসবে কিছুদিনের মধ্যে সেগুলোতে কিন্তু আলাদা করা আছে, আপনাদের সঙ্গ সমবায়ের খাতাটা আলাদা করা নেই। নতুন খাতাটা দেখবেন এরকম আসবে, যেখানে এই দেখুন প্রিন্সিপাল আর ইন্টারেস্ট এটা করা আছে, সুদ আলাদা আলাদা করে করা আছে। আসল, ইন্টারেস্ট, আসল সুদ, আসল সুদ, আসল সুদ, আসল সুদ, আসল সুদ করে আসল সুদ সব দেখুন করা আছে। নতুন খাতাটার জন্য এটা পাবেন। এখন যেহেতুটা পাননি, আপনাদের যে খাতাটা আছে সেটা হচ্ছে এটা। তো এখানে আমি একটা কাজ করতে পারি, এখানে আমি ভাগ করে নেব। এই যে লাইনটা রয়েছে এখানে মাঝখান থেকে একটা আমি স্কেল দিয়ে দাগ টেনে নেব, প্রত্যেকটা ঘর একটা করে দাগ টেনে নেব। ওকে,
তাহলে সুবিধা হবে। এবার আমি এখানে ছোট্ট করে লিখে নেব আসল আর সুদ, আসল সুদ, আসল সুদ, সুদ, এইভাবে আমি প্রত্যেকটা কলমে লিখে নেব। তাহলে প্রথম আমি এপ্রিল ধরেছি, এই যে মাসের নাম এপ্রিল। তো এখানে প্রথমে আমার আছে এপ্রিল। তো এপ্রিলে দেখুন এখানে আছে আগের মাসের খেলাপি সুদ সমেত। এই দলটার ক্ষেত্রে আমি যেটা মার্চ মাস, সেই মার্চ মাসের কোনো ওই দিদির খেলাপি আছে কি না ওটা জানতে চাইছে। তাহলে এই দলের মার্চ মাসের দেখুন, যেহেতু মার্চ মাসেই ঋণটা নিয়েছিল, তাই এই দলের মার্চ মাসে কিন্তু কোনো খেলাপি নেই। এই যে খেলাপি থাকলে আমি এখানে বুঝতে পারতাম, মোট চলে আসতো। তাহলে মার্চ মাসে যেহেতু কোনো খেলাপি নেই, এখানে আমি লিখব আসলেও কোনো খেলাপি নেই, সুদেও কোনো খেলাপি নেই। ওকে, তাহলে এ মাসের পাওনা, এ মাসের পাওনা কি আছে? আসলে আছে 5,000 আর সুদে আছে 255। ঠিক আছে, তাহলে এ মাসের মোট পাওনা, এ মাসের মোট পাওনা এটাই, আসল 5,000, সুদ হচ্ছে 255। এ মাসের মোট আদায়, আদায় দেখুন দিদি দিয়ে দিয়েছিল 5,000 টাকা দিয়ে দিয়েছিল, 255 টাকাও দিয়ে দিয়েছিল। তাহলে এখানে আমরা লিখব এ মাসের মোট আদায় 5,000 টাকা আসল দিয়ে দিয়েছে, 255 টাকা দিয়ে দিয়েছে। তাহলে কিচ্ছু আমার খেলাপি হয়নি। তাহলে বাকি কত আছে? 45,000 টাকা, সুদের কোনো বাকি নেই। এটা হয়ে গেল আমার সোনাতরি দলের জন্য। প্রত্যেকটা লাইনে এবারে এই এপ্রিলে দেখব আবার অন্য কোনো দল। তাহলে অন্য দল এখন আমি কোথায় পাবো? আমি একটা এখানে করা আছে অন্য একটা দলের, আমাদের পাশে দিদিকে শিখিয়েছিলাম তখন করা ছিল, তো এখানেও আমি দেখে নিচ্ছি। এখানে দেখুন ওই উপসঙ্গেরই, নতুন সূচনা উপসঙ্গেরই দলের নাম হচ্ছে মা সারদা। তাহলে মা সারদা লিখব। এদের ঋণ অ্যাকাউন্ট নাম্বারটা কী ছিল? ঋণ অ্যাকাউন্ট নাম্বারটা তখন দেওয়া হয়নি। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম এই সেম অ্যাকাউন্ট, শুধু 009, হ্যাঁ, 2023-24। তাহলে দলের নাম হচ্ছে মা সারদা। উপসঙ্গ একই, নতুন সূচনা লিখে দিলেও অসুবিধা নেই, আপনি লিখতে পারেন। একইভাবে এই দলের আমি দেখব আগের মাসে কিছু খেলাপি আছে কি না। এখানেও দেখুন এরও 4 থেকে শুরু হয়েছে, 3-এর ঋণটা নিয়েছিল। এই যে 10-3-25, 1.5 লক্ষ টাকা নিয়েছিল, কিন্তু কোনো খেলাপি আগের মাসে, তাহলে কোনো খেলাপি হবে না। তাহলে 4-এ এরও হচ্ছে, ডিসিপিটা ভালো করে বুঝবেন, এই ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন, বা বুঝতে না পারলে ওই জায়গাটা আবার আপনি ফিরে গিয়ে একটু দেখবেন। আগের মাসে এই দলেরও কোনো খেলাপি নেই। হ্যাঁ, তাহলে এই মাসে দেওয়ার কথা কত? এই মাসে দেওয়ার কথা হচ্ছে 7,500। সুদ দেখুন এইভাবে ওরা বের করেছে, ওই যে দিন হিসেবে বের করেছিল সুদ। এখানে আছে 764 টাকা। এই দলও, তাহলে এটা যোগ করে এই ঘরটাতে আসবে, কিন্তু আমার এগুলো ফাঁকা যেহেতু আগের মাসের কোনো খেলাপি নেই, বা তার জন্য আমার যোগ করতে হচ্ছে না, যা এখানে আছে তাই আমি এখানে বসিয়ে দিচ্ছি। যদি খেলাপি হতো তাহলে কিন্তু আসতো। এটাও এখানে এই দল পুরো দিয়ে দিয়েছে। ঋণ খাতা দেখবেন, সবসময় ঋণ খাতা দেখলেই হবে। তাহলে কত বাকি আছে দেখুন এই দলের অবশিষ্ট, 1,44,764 টাকা। না, এটা হবে না, 7,500 টাকা দিয়ে দিয়েছে না, একটু ভুল করেছে হিসাব মনে হচ্ছে। এখানে এটা অন্য ছিল, একটু দেখাই দিই, দেখি এটা একটু। এখানে দেখুন 5,236 টাকা দিয়েছে, ওর দেওয়ার কথা ছিল 7,500 টাকা, কিন্তু দিয়েছে 5,236 টাকা, সরি। তাহলে এখানে ও দেয়নি, এখানে দিয়েছে 5,236 টাকা।
ঠিক আছে, তাহলে কত টাকা খেলাপি হবে? এখানে খেলাপি হবে, দেওয়ার কথা ছিল 7,500 টাকা মাইনাস 5,236, তাহলে দিয়ে খেলাপি করেছে 2,264 টাকা। তাহলে খেলাপির ঘরে এখানে লিখব 2,264, সুদের কোনো খেলাপি নেই। ঠিক আছে, তাহলে ওর বাকি থাকলো দেখুন 144,764। ঠিক আছে, এটা হচ্ছে ওর আসল বাকি। এটা কোন দলের জন্য? মা সারদা দলের জন্য। এই জায়গাটা একটু পরিষ্কার করে নিন। মা সারদা দল নতুন সূচনা উপসংঘ, আগের মাসের কোনো খেলাপি নেই। এ মাসের হচ্ছে পাওনা হচ্ছে 7,764 টাকা সুদ। এ মাসের মোট পাওনা 7,764 টাকা সুদ, কিন্তু দিদি নিয়ে এসছে 5,236 টাকা আর সুদ। তাহলে খেলাপি কত হয়েছে? 2,265। যা ঋণ খাতায় আছে 2,264, যা ঋণ খাতায় আছে তাই আপনি রেখে রেখে বসিয়ে দেবেন। এই দেখুন সব দেওয়া আছে, আসলে এটা দিয়েছে, সুদ এটা দিয়েছে, খেলাপি এটা হয়েছে, বাকি আছে এটা। এখানেও তাই, আসলে এটা দিয়েছে, সুদ এটা দিয়েছে, খেলাপি এটা আছে, এটা পড়ে আছে। এইভাবে মা সারদা দল হলো। এরকম করে আপনাকে সব দলের এই এপ্রিল মাসে যতগুলো আমার সংঘ সমবায় দল আছে, সে দিক আর নাই দিক, ঋণ খাতা দেখে আপনাকে এই কলম পুরো কমপ্লিট করতে হবে। এটাই হচ্ছে আমার ডিসিবি খাতা। এইভাবে আবার আমি মে মাসের করব। মে মাসেটা ধরুন আমি এইটার মধ্যেই মেটা দেখিয়ে দিচ্ছি, ধরে নিলাম এই জায়গাটাতে আমি মে লিখে দিলাম। ঠিক আছে, এই অঙ্কটা হচ্ছে মের। তাহলে মে মাসের আমি দেখি সব দলে, ধরুন এখানে আমার কমপ্লিট হয়ে গেল, নিয়ে আমি মে মাস শুরু করছি। আমি একটা পাতার মধ্যেই আপনাদেরকে দেখাচ্ছি। মে মাসে দেখুন কোন দল? এটা সোনার তরী, এর অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 001-2324। ঠিক আছে, 001-2324। দলের নাম হচ্ছে সোনার তরী, উপসংঘ হচ্ছে নতুন সূচনা। এবার দেখব আগের মাসের কিছু খেলাপি আছে কি নেই। আগের মাসের কোনো খেলাপি নেই, এই মাসের খেলাপি আছে। তাহলে আগের মাসের কোনো খেলাপি নেই, একইভাবে আপনি দাগ টেনে নেবেন এটা। তাহলে আগের মাসে দুটোই খেলাপি নেই। এ মাসে পাওনা হচ্ছে 5,000 আর সুদ হচ্ছে 222। যা ঋণ খাতে আছে তা দেখে দেখে লিখবেন। এ মাসে ও আসল দেয়নি, মোট পাওনাটা এখানে লিখব 5,000 আর 222। এবার আদায়ের ঘরটা দেখি। আদায়ের ঘরটা ও আসল দেয়নি, ঋণ খাতা বলছে, সুদ দিয়েছে 222। তাহলে খেলাপি কি হলো? আসলে খেলাপি হলো 5,000, সুদের কোনো খেলাপি হয়নি। মোট বাকি কি পড়ে আছে? মোট বাকি পড়ে আছে দিদির, তাহলে 45,000ই পড়ে থাকলো, আর সুদের কোনো বাকি নেই। এটা হয়ে গেল সোনার তরী। সেম আমরা করব 009-2324, দলের নাম মা সারদা নতুন সূচনা। এরও আগের মাসে কোনো খেলাপি আছে কিনা এবার আমাকে দেখতে হবে। দেখুন আগের মাসের খেলাপি ছিল কত? ছিল 2,264 টাকা। ঠিক আছে, তাহলে এখানে লিখব আগের মাসের খেলাপি 2,264 টাকা, সুদের কোনো খেলাপি নেই। এ মাসের পাওনা দিদির রয়েছে 7,500 টাকা, আর সুদের হচ্ছে 833 টাকা। ওনার দিন হিসাবে বের করেছেন, যেটা বেরিয়েছে সেটাই আপনারাও দিন হিসাবে বের করবেন। ওই সেম রেটে আমার ওখানে বলাই আছে ঋণ খাতায় কীভাবে বের করবেন। তো এই আগের মাসের এটা আর এই মাসের হচ্ছে এটা, সবসময় উপরের ঘরগুলো পড়বেন। এখানে পরিষ্কার করে লেখা আছে আগের মাস আর এ মাস, কারেন্ট ডিমান্ড আর ওভার ডিউ, তো এগুলো একটু পড়তে হবে। তাহলে এইটার সাথে এটা আবার আমরা যোগ করবো। দেখুন ঋণ খাতায় ওটা যোগ করে বসিয়েছে 9,764। তাহলে মোট পাওনা হচ্ছে 9,764 আর সুদের পাওনা 833। এবার দেখব দিল কত। ও দিল দেখুন 833 টাকা সুদে দিয়ে দিয়েছে, আর আসলে দিয়েছে 6,167 টাকা। যা ওখানে দেখবেন তাই বসাবেন। তাহলে 833 সুদে দিয়েছে আর আসলে দিয়েছে 6,167 টাকা। তাহলে খেলাপি কত হলো? খেলাপি দেখুন ওরা লিখেছে 3,597, 3,597 টাকা।
এখানে হবে 3,597 টাকা খেলাপি করেছে। আসলে সুদের খেলাপি করেনি, এই যে যা দেওয়ার কথা তাই দিয়ে দিয়েছিল, তাহলে খেলাপি হয়নি সুদের। তাহলে বাকি কত থাকলো? বাকি পড়ে আছে 1,38,597। তাহলে এখানে লিখব 1,38,597। এইভাবে আর সুদের কোনো বাকি নেই। এইভাবে যত দল থাকবে আবার মে করব, আবার মে কমপ্লিট হয়ে গেলে আবার আমরা জুন করব। জুনেও এরকম পরপর 42টা দলে যদি ঋণ নিয়েছে 42টা দল। কিন্তু দিক না দিক বারবার বলছি, সবসময় আপনারা খাতা কিন্তু আপনাদেরকে সারতে হবে, খাতা গ্যাপ রাখবো না, ঠিক আছে। আর একটা জিনিস, যখন আমরা সুদের হিসাব করব, যেটা আপনাদেরকে ঋণটা দেখালাম, এই যে ঋণ খাতাটা যখন আমরা করছি, ওই যে সুদের হিসাবটা করে আমরা 255 পেলাম, 222 পেলাম, 229 পেলাম, এটা বোঝার জন্য পরে যাতে আপনি বুঝতে পারেন, বা অন্য কেউ, ধরুন আপনি খাতা সেরেছেন, অন্য কেউ তার পরের মাসে টাকাটা নিচ্ছে, তখন যাতে ও বুঝতে পারে, তাই এখানে ছোট্ট করে দিনের সংখ্যাটা লিখে দেবেন। 31, 30, 31, 30 যা নিচ্ছেন, ছোট্ট করে পেন্সিলে হোক পেনে হোক, যে আমি কতদিনের সুদের হিসাব এটা নিলাম, এটা লিখে দেবেন। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো এই পর্যন্তই আজকে থাক। একটু ধীরে ধীরে ভিডিওটা দেখবেন, বুঝতে না পারলে আবার ওই জায়গাটা রিপিট করে করে দেখবেন। আশা করছি সবাই বুঝতে পারবেন। যদি বুঝতে না পারেন কোনো জায়গায় আমাকে কমেন্ট করে বলবেন, আমি চেষ্টা করব আবার আপনাদের সাথে শেয়ার করার। ওকে, থ্যাংক ইউ সকলকে। সবাই ভালো থাকবেন, আর নিজেদের দল, সংঘ, সমবায় অবশ্যই ভালো করে চালান। কোনো জায়গায় কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। রাধে রাধে সকলকে।